প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত। তবে আসন্ন ব্রিক্স সম্মেলনে তার যোগ দেওয়ার বিষয়টি ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়, এমনটা মনে করেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকায় দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের এমনটা জানিয়েছেন তিনি। ত্রিবেদীর মতে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব নয় এমন কোনো বিষয় নেই। রিপোর্ট সুফিয়ান ফারাবির। প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় হাইকমিশনার। জানান, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে হৃদ্যতাপূর্ণ। তো মিটিংটা খুবই ভালো হয়েছে, and I am looking forward for a relation which is absolutely the foundation of which is the mutual benefit from people to people. প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। ত্রিবেদী জানান, বৈঠকে এ বিষয়ে আলোচনা না হলেও প্রধানমন্ত্রীর সফর দুদেশের সম্পর্ক এগিয়ে নেবে। The prerogative of the Honorable Prime Minister, and of course from our side I can tell you for sure that we are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful, and we are all looking forward to that. ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই ডিসেম্বরেই। এর মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তির দিকে এখন নজর ঢাকার। ত্রিবেদীর মতে আলোচনার মাধ্যমে সমাধান হবে না এমন কোনো বিষয় নেই। There is no problem which cannot be sorted out with the mutual understanding. Ultimately, at the end of the day, it is people. From people to people, whatever is beneficial to both the democracies and the... হাই কমিশনার বিশ্বাস করেন, দুদেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্কই দ্বিপাক্ষিক সম্পর্কের মূল চালিকা শক্তি। I'm looking forward to everything which is positive, and I can tell you we had a great meeting with lot of positivity. সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। I think that পারস্পরিক স্বার্থ, সার্বভৌমত্ব, সমতাকে সামনে রেখে বাংলাদেশ ভারত সুসম্পর্ক পুনরুদ্ধারে একমত হয়েছে দুই দেশ, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন। আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অর্থ অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করা নয়। জাতীয় স্বার্থের ভিত্তিতেই বাংলাদেশ সব অংশীদার দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিচ্ছে বলেও জানান তিনি। কূটনৈতিক রীতি অনুযায়ী এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎকার, আর বিশেষ ইস্যুগুলিতে কথা বলবার সময় তো পড়েই আছে। সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব এই বিষয়ে আমরা একমত পোষণ করি। কারোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানে এই নয় যে আরেকজনের সঙ্গে সম্পর্ক অবনতি হচ্ছে। চীনের সঙ্গে আমাদের একটা অত্যন্ত ভালো সফর হয়েছে। ভবিষ্যতে যদি ভারতে আমাদের প্রধানমন্ত্রী যান, আমরা আশা করবো সেই সফরটিও অত্যন্ত ভালো হোক। এবং এই যে মিস্টার গোর আসবেন, আমার সঙ্গে সেক্রেটারি অফ স্টেটের রুবিও সাহেবের সঙ্গে দেখা হয়েছে। এগুলো হচ্ছে এই ইন্টারাকশনগুলোর মাধ্যমে আমরা সম্পর্ক এগিয়ে নিতে চাচ্ছি। 3 দিনের সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করারও কথা রয়েছে তার। সার্জিও গোরের এই সফরে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার এবং ঢাকা ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে। সরকার বিরোধী দলের মত প্রকাশে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার হবিগঞ্জের কামাইছড়া এলাকায় পুলিশ এনসিপির গাড়ি বহর আটকে দিলে ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে তিনি এই কথা বলেন। নিজেদের নিরপেক্ষ প্রমাণের জন্য পুলিশকে ঘটনার সুষ্ঠু বিচার করার দাবি জানান নাহিদ। এই সময় দলটির উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক
সার্জিস আলম অভিযোগ করেন সরকার প্রশাসনকে নিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে। পরে মঙ্গলবারের হামলার ঘটনায় এনসিপি নেতারা কামাইছড়া পুলিশ ফাঁড়িতে বসে অনলাইনে মামলা দায়ের করেন। এরপর তারা মৌলভীবাজার ফিরে যান। এর আগে বিকেলে শ্রীমঙ্গলের চাকন্যা এলাকায় এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। প্রায় আধা ঘন্টা পর হবিগঞ্জের উদ্দেশ্যে আবারও যাত্রা করেন তারা। দর্শক, জুলাই পদযাত্রার এনসিপির আরো খবর জানতে আমাদের সহকর্মী আহমেদ ফারুক মিলাদ মৌলভীবাজারে আছেন, তার সঙ্গে যুক্ত হচ্ছে। মিলাদ, আজকে এনসিপির কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। তিশা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এনসিপির গতকালকে যে হবিগঞ্জের যে অনুষ্ঠান ছিল, তারা যেটা বিক্ষোভ সমাবেশ ছিল সেটা করতে পারেননি। 4টা জায়গায় যিনি বাধাগ্রস্ত হয়ে তারা অবশেষে কামাইছড়া থেকে তাদের ফিরতে হয়েছে এবং এনসিপি নেতৃবৃন্দ সে সময় হবিগঞ্জের ছাত্রদলের সভাপতি সহ 11 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে এবং রাতে তারা ফিরে আসেন মৌলভীবাজার সার্কিট হাউসে। এই মুহূর্তে মৌলভীবাজার সার্কিট হাউসে দাঁড়িয়ে আছে এবং মৌলভীবাজারে গতকালকে যে প্রোগ্রাম ছিল রাজনগর এবং কুলাউড়া, সেটিও করতে পারেনি। আমি যদি একটু আমার কাছে আছেন খালেদ হাসান, ইনি আহ্বায়ক এনসিপি মৌলভীবাজার জেলার। আপনারা বলবেন যে মৌলভীবাজার কেন আপনারা প্রোগ্রামটা হয়নি? হ্যাঁ, গতকালকে আমাদের মৌলভীবাজারের রাজনগর এবং কুলাউড়ায় প্রোগ্রাম ছিল। এই হবিগঞ্জের সংঘর্ষের কারণে বিএনপি ফেসিবাদের কারণে আমাদের প্রোগ্রাম স্থগিত করা হয়েছে, দুটি প্রোগ্রাম স্থগিত করা হয়েছে এবং গতকালকে আমরা মৌলভীবাজার থেকে গাড়ি বহর নিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনসিপির জেলা আহ্বায়ক এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি, আতিক মুজাহিদ এবং হাসরাত আবদুল্লাহ সহ মৌলভীবাজারের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হই এবং সেখানে আমাদের 4টা বালুর ট্রাক সহ বিএনপি ফেসিবাদ আমাদেরকে হবিগঞ্জে ঢুকতে দেয়নি, যার কারণে আমাদের নেতাকর্মীরা শুধু বাহুবল থানায় গিয়ে যারা আক্রমণ করেছে আমাদের কেন্দ্রীয় নেতাকর্মীর উপর, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আসছে। শুনছিলেন যে মামলা দেওয়া হয়েছে এবং তারা আজকে কিছুক্ষণ হয়তো সকাল 10টা নাগাদ তারা সিলেটের সার্কিটের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সিলেটের গোলাপগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলায় এনসিপির নানা আনুষ্ঠানিকতা রয়েছে। এই ছিল মৌলভীবাজার থেকে সর্বশেষ। তিশা। মিলাদ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনি খোঁজখবর রাখতে থাকুন। যখন এই পদযাত্রা শুরু হবে আমরা হয়তো আবার আপনার সঙ্গে যুক্ত হয়ে দর্শকদের এই বিষয়ে আরও তথ্য জানাতে পারবো। তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে অবস্থান হারিয়েছে বাংলাদেশ। এখন বাংলাদেশের অবস্থান তৃতীয় আর দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম। উদ্যোক্তারা বলছেন শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ আর অবকাঠামো উন্নয়ন করলে আগের অবস্থানে ফেরা সম্ভব। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ঢাকার অদূরে রূপগঞ্জের এই টেক্সটাইল মিলের 5টি বয়লার চালাতে প্রয়োজন অন্তত 10 PSI চাপের গ্যাস। পাওয়া যাচ্ছে 1 PSI, ফলে বন্ধ 3টি বয়লার। বয়লারের স্টিম বা বাষ্প দিয়ে চলে কারখানাটির 14টি ডাইং মেশিন। প্রয়োজনীয় স্টিম না পাওয়ায় 11টি বন্ধ। 10 PSI রিকোয়ারমেন্ট, বাট আমরা গত 21 তারিখ থেকে দুপুরের পর থেকে পাচ্ছি হলো মাত্র 1 PSI। কখনো কখনো সেটা জিরোতেও চলে যায়। বয়লারে গ্যাস খুব কম পাচ্ছে। টোটাল প্রোডাকশন থেকে প্রায় 75% প্রোডাকশন আমাদের লেস হচ্ছে। টেক্সটাইল মিলটির মানব সম্পদ কর্মকর্তা বলছেন উৎপাদন কমার প্রভাব পড়েছে রপ্তানিতে। এই অবস্থা চলতে থাকলে আমাদের বিজনেস করাটা সত্যিই খুব কঠিন হবে। ওয়ার্কার তো প্রতিনিয়ত তাদের কাজ করার জন্যই আসে, কিন্তু যেহেতু বয়লার অফ থাকে, জেনারেটর অফ থাকে, এই অবস্থায় তাদের মেশিন চালানো সম্ভব হয় না, তাদেরকে বসিয়ে রাখতে হয়। বিজিএমইএর সাবেক সভাপতি বলছেন এসব সমস্যার কারণেই বছরের মাঝামাঝি সময়ে রপ্তানি বাজারে দ্বিতীয় স্থান থেকে নেমে গেছে বাংলাদেশ। ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের 4 মাসের মধ্যেই নেগেটিভ এক্সপোর্ট হয়েছে 1.4 বিলিয়ন, আর ভিয়েতনামের কিন্তু সমান সমান আছে $1.5 বিলিয়ন কিন্তু এখানে অলরেডি আমরা মাইনাসে চলে গেছে। ইউএসএ তো একই অবস্থা, আমাদের নেগেটিভ হয়েছে, ভিয়েতনামের কিন্তু নেগেটিভ হয়নি। সেকেন্ড থেকে আমরা থার্ডে চলে গেছি। বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদনও বলছে অবনমন হলেও পোশাক রপ্তানিতে বাংলাদেশ এবং ভিয়েতনামের অবস্থান প্রায় সমান। গ্যাসের চাপ কম, তাই টেক্সটাইল মিল চলছে উৎপাদন সক্ষমতা কমিয়ে। এখান থেকে কাপড় নিয়ে গার্মেন্টস মালিকরা তৈরি পোশাক রপ্তানি করেন। তারা বলছেন পরিস্থিতি এমন থেকেছে কাঁচামালের অভাবে
ক্রয়দেশ নিতেই ভয় পাচ্ছেন। তবে এরই মধ্যে কিছু কারখানা জাতীয় গ্রিডের নির্ভরতা কমিয়েছে, বিকল্পভাবে সৌরবিদ্যুতের মাধ্যমে জ্বালানি সমস্যা সমাধানের চেষ্টা করছে। গ্রিডের উপরে নির্ভর করলে যে কোনো সময় সমস্যা হতে পারে। 17% ইউটিলিটি তৈরি করি আমাদের সোলারের মাধ্যমে। ইউটিলিটি কস্ট বেশি হলে এই মুহূর্তে বিজনেস করা খুবই সমস্যা। অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানির অবস্থান ধরে রাখতে জ্বালানি সমস্যা সমাধান করতে হবে দ্রুত সময়ে। কিন্তু দীর্ঘমেয়াদে যদি আমি রপ্তানির জন্য নতুন বিনিয়োগ চাই, তাহলে অবকাঠামো এবং যে প্রাতিষ্ঠানিক সুবিধাগুলো আমরা আছে একটা নতুন বিনিয়োগের জন্য, সেইগুলোর ব্যাপারে আমাদের বায়ারকে, আমার যারা ইনভেস্টর আছেন তাদেরকে আমার এক ধরনের কনফিডেন্স দিতে হবে। এর আগে 2009 এবং করোনাকালীন 2021 সালেও পোশাক রপ্তানিতে তৃতীয় অবস্থানে নেমে যায় বাংলাদেশ। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। চলমান গ্যাস সংকটে শূন্যে নেমেছে শিল্প কারখানার উৎপাদন। প্রয়াদেশ হারাতে বসেছেন উদ্যোক্তারা। ফলে কেবল তৈরি পোশাক খাতে লোকসান ছাড়াতে পারে $1.5 বিলিয়ন। এমন আশঙ্কা ব্যবসায়ীদের। শুধু তাই নয়, ব্যাংক ঋণের ফাঁদে পড়তে পারে কয়েকশো কারখানা, যাকে পুরো অর্থনীতির জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন রাকিব আল জাবেদ। শীতলক্ষার তীর ঘেঁষে গড়ে ওঠা দেশের অন্যতম প্রধান ও প্রাচীন শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ। বছরের পর বছর ধরে দেশের অর্থনীতিকে চাঙা রাখতে এই অঞ্চলে রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এখানকার তৈরি পোশাক, নিটওয়্যার, হুঁশিয়ারি ও পাটপণ্যের চাহিদা বিশ্বব্যাপী। তবে সপ্তাহখানেক ধরে চলা তীব্র গ্যাস সংকটে মুখ থুবড়ে পড়েছে কয়েকশো প্রতিষ্ঠান। এমনই এক প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের 2500-এর মিথিলা টেক্সটাইল, যাতে কাজ করেন 2 শতাধিক শ্রমিক। অন্য সময় কর্মীদের দম ফেলার সুযোগ না থাকলেও এখন উৎপাদন নেমেছে অর্ধেকে, জানিয়ে চিন্তিত কারখানার শ্রমিক কর্তা ব্যক্তিরা। গ্যাস পাই না, বয়লার বন্ধ থাকে, পড়াশোনা কম হচ্ছে, আমাদের লস টাইম বেশি করা যাচ্ছে। প্রোডাকশন আমাদের দেখা যাচ্ছে যে আগে যে ফুললি 100% আমরা যে এফিসিয়েন্সিতে যে কাজটা করতাম, সেক্ষেত্রে প্রোডাকশনটা আসতো, সেই রকম এখন প্রোডাকশন আমাদের নাই। ডে নাইট রেশনিং করে প্রোডাকশন চালানো হচ্ছে, মানে খুব বাজে অবস্থা। বিকেএমইএর হিসাবে গ্যাস সংকটের ফলে সব মিলিয়ে $1.5 বিলিয়ন আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে কারখানাগুলো। অভিযোগ করেন বিতরণকারী সংস্থা তিতাসের অসহযোগিতারও। ফলে চলতি মাসের বেতন দিতে অধিকাংশ কারখানাই হিমশিম খাবে বলে মত এই ব্যবসায়ী নেতার। এই মাসের বিশাল একটা রপ্তানি কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে আমাদের, ফলে মাস শেষে বেতন দেওয়াটা আমাদের জন্য অত্যন্ত ডিফিকাল্ট হবে। যে উৎপাদন আমাদের ব্যাহত হচ্ছে, তাতে অন্তত মিনিমাম $1.5 বিলিয়ন মতো রপ্তানি ব্যাহত হবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটা বিমাতা সুলভ আচরণ করেছে। তিতাস তো আমাকে গ্যাস দিতে ব্যর্থ। আমাদের যে ইউটিলিটি কানেকশনগুলো দরকার, অনেক ফ্যাক্টরি এখন রেডি হয়ে আছে কিন্তু চালু করতে পারছে না, গ্যাস কানেকশন পাচ্ছে না। কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে গেছে, বাড়ছে। আমাদেরকে প্রচুর আন্ডারহ্যান্ড মিসলেনিয়াস এক্সপেন্সেস খরচ করতে হয়, এটা কিন্তু বিজনেসের কস্ট বাড়িয়ে দেয়। চলমান সংকটের সমাধানে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হলেও সপ্তাহ 2 লাগতে পারে বলে আশঙ্কা খোদ প্রতিমন্ত্রীর। দিন তারিখ সুনির্দিষ্টভাবে আমরা বলছি না, কারণ এর আগেও তারা যে দিন তারিখ দিয়েছে বিভিন্ন কারণে তারা মিট করতে পারে। টেকনিক্যাল প্রবলেম, ইউ আন্ডারস্ট্যান্ড। আগামী সপ্তাহে যদি তারা যেটা এক্সপেক্টেড, আগামী সপ্তাহে যদি 50% তারা সাপ্লাই রিস্টোর করতে পারে, তারপরের সপ্তাহে ইনশাল্লাহ 100% তারা রিস্টোর করতে পারবে। বিষয়টিকে কেবল শিল্প বা রপ্তানি খাত নয়, পুরো দেশের জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাই দ্রুতই বিকল্প সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। সবচেয়ে বড় যেটা আশঙ্কার বিষয়, সেটা হলো যে আমরা ইংল্যান্ড থেকে এক্সপার্ট নিয়ে আসছি, কিন্তু তারা কাজ করছে, কিন্তু তারপরে দেখা যায় 2 সপ্তাহ লাগছে। এখন 2 সপ্তাহ হচ্ছে এখনকার এস্টিমেটেড টাইম। যদি 2 সপ্তাহের মধ্যে ঠিক করতে না পারে, তখন কি অবস্থাটা কি হবে? তখন তো ভয়াবহ বিপর্যয় হবে। এখন পুরো দেশে যে একটা জ্বালানি বিপর্যয় ঘটছে, তো সেইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এটার কারণে পুরো অর্থনীতিতে কিন্তু বড় রকম একটা চাপ তৈরি হতে পারে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। সুস্থ সংস্কৃতি বিকাশে দায়িত্বশীল গণমাধ্যমের বিকল্প নেই। সমাজে মানবিক মূল্যবোধ, দেশীয় সংস্কৃতি এবং ইতিবাচক চর্চা ছড়িয়ে দিতে সংবাদ মাধ্যমের ভূমিকা আরও জোরদার করতে হবে। বাংলাদেশ সাংবাদিক জোটের আয়োজনে শিল্পকলা একাডেমিতে সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে আলোচনা সভায় তারা এসব কথা বলেন। বিস্তারিত মেহেদী হাসানের প্রতিবেদনে।
একটি জাতির আত্মপরিচয়, ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সাহিত্য, শিল্প, সঙ্গীত এবং মূল্যবোধের সম্মিলিত প্রকাশই তার সংস্কৃতি। কিন্তু যদি সংস্কৃতির জায়গায় অপসংস্কৃতি, সহিংসতা, অসহিষ্ণুতা কিংবা বিভ্রান্তি দখল করে নেয়, তবে তার নেতিবাচক প্রভাব সমাজের প্রতিটি স্তরে পড়ে। সাংবাদিক জোটের এই আলোচনা সভায় বক্তারা প্রযুক্তির অপব্যবহার বন্ধ করে তার সুষম ব্যবহারের মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান। আমার মনে হয় সংস্কৃতি কর্মীকে সবসময় দল মতের ঊর্ধ্বে থাকতে হবে। ভালোকে ভালো যেমন বলতে হবে, খারাপকে খারাপ বলার সৎ সাহস থাকতে হবে। আমার মনে হয় সবাইকে শুধু সাংবাদিকতার দায়বদ্ধতা নয়, সুস্থ সংস্কৃতি চর্চার সাংবাদিকতার দায়বদ্ধতা আছে যেমন, তেমনি সাধারণ মানুষেরও দায়বদ্ধতা আছে। যেই সংস্কৃতির চর্চা আমরা এতদিন করে যেই সংস্কৃতিকে লালন করেছি, চর্চা করেছি, সেই সংস্কৃতি যদি ধ্বংস হয়ে যায় এবং আপনারা সাংবাদিক বৃন্দ যদি সেটাকে আমলে না নেন, তাহলে আমার মনে হয় নিজেদের প্রতি অবিচার করবেন, আমাদের প্রতি অবিচার করবেন, বাংলাদেশের প্রতি অবিচার করবেন। বক্তারা আরও বলেন, গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, একটি জাতির সংস্কৃতি, মূল্যবোধ ও মানবিক চেতনা গড়ে তোলারও অন্যতম শক্তিশালী হাতিয়ার। তথ্য প্রযুক্তির এই সময়ে অপতথ্য ও অপসংস্কৃতির বিস্তারের মধ্যে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য, নৈতিকতা এবং দেশীয় সংস্কৃতির চর্চা আরও জোরদার করার উপরও গুরুত্ব আরোপ করেন বক্তারা। সংস্কৃতি হতে পারে কিন্তু দুই ধারার, একটা হচ্ছে শুদ্ধ সংস্কৃতি, একটা হচ্ছে অশুদ্ধ সংস্কৃতি। যে শিক্ষকদেরকে আমরা এখনো পা ছুঁয়ে সালাম করি যখন দেখা হয়, সেই শিক্ষকের গলার মধ্যে জুতার মালা পরিয়ে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে একটা অপসংস্কৃতির চর্চা। এটা একটা বিশাল ক্যানভাস। এই ক্যানভাসের সবারই উচিত যে আপনারা সুষ্ঠু এবং সুস্থ সংস্কৃতির চর্চা করুন, তাইলেই আপনাদের মানে আমাদের যে মূল যেটা আমরা অর্জন করতে চাই সেটা আমরা অর্জন করতে পারবো। আমি যা কিছু করছি এটাই কিন্তু সংস্কৃতি। ভালোটুকু ইবাদত আর মন্দটুকু শয়তানের কর্ম। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান। সভায় দেশীয় নাটক, চলচ্চিত্র, সঙ্গীত, লোকজ ঐতিহ্য এবং নতুন প্রজন্মের সৃজনশীল উদ্যোগকে গণমাধ্যমে আরও বেশি আনার আহ্বান জানান তারা। আলোচনা শেষে মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তিতে মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমির মিলনায়তন। এমন উদ্যোগ সুস্থ সংস্কৃতির বিকাশে গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের মধ্যে আরও কার্যকর সেতুবন্ধন তৈরি করবে বলে আশাবাদ আয়োজকদের। মেহেদী হাসান, ৭১, ঢাকা। লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুরে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে এখন লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিশু ধর্ষণের অভিযোগ তিনি পেয়েছেন। এই ঘটনায় ভিতরকুঠি এলাকার জীবন নামের একজনকে দায়ী করেছেন এলাকার লোকজন। তবে শিশুটির পরিবার এখনও থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।